আরে বাবা তোরা আয়, আওয়ামী লীগ তোরা কই আসছিস, আয় তোরা তো এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসছস। হলো বোধহয় নাকি আর বলতেই থাকে পশ্চিমবঙ্গে- পাকিস্তানের শাখা জামাতের সাথে বসে তারা নিজেরা বাংলাদেশের নামটাই বদলায় ফেলবে, আমি পুরোপুরি- বাংলাস্তান। জি জি বলছিলাম কিছু সাংবাদিকের অপরাধ হত্যার চেয়ে বড় এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা সেই বক্তব্য তিনি দিয়েছেন, সেই মত তিনি দিয়েছেন। এটা প্রথমে একটু যেতে চাই জয়নুল আবেদিন শিশিরের কাছে। জয়নুল আবেদিন শিশির, জুলাই ঘটনায় বর্তমানে কারাগারে থাকা কোনো কোনো সাংবাদিক হত্যা মামলার চেয়ে বড়, অর্থাৎ মানবাধিকার বিরোধী অপরাধের জন্য দায়ী বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। আপনি কি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ জয়নুল ভাই আপনাকে এবং আমার সহ আলোচক মাহবুব আজিজ ভাইকে। দেখেন, আমরা সবসময় বলে আসি যে আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী, স্বাধীন বিচার বিভাগে বিশ্বাসী, কিন্তু আমরা আসলে এগুলো প্র্যাকটিস করতে হবে। এখন জুলাই হত্যাকাণ্ডে যারা যারা অপরাধী, যারা হত্যার সাথে জড়িত, আমরা তো তাদের প্রকৃত বিচার চাই, কিন্তু আমরা এমন কিছু চাই না যেটা হচ্ছে, যদি আপনি মনে করেন যে সকল অপরাধকেই শুধু হত্যা মামলায় ঢুকাবেন, এমন কিছু আমরা চাই না। দেখেন, বাংলাদেশে যারা গত 17 বছর মানে জার্নালিজম না করে আওয়ামীলিজম করেছে, কেউ এখানে ইন্ডিয়ালিজম করেছে, কেউ চেষ্টা করেছে এটাকে বাকশালিজম করার জন্য, যেটা জার্নালিজম হওয়ার কথা ছিল, বা ইথিক্স অফ জার্নালিজম যারা ভায়োলেশন করেছে, তাদের এই জার্নালিজমকে তো আমরা নিন্দা জানাই। কিন্তু এই জার্নালিজম যারা করেছে বা যারা এখানে জুলাই আন্দোলনের সময়ও, আমি বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক পুলিশকে দেখিয়ে দিয়েছিলেন যে এদেরকে গুলি করেন, মানে জুলাই যোদ্ধাদেরকে, ওই ফুটেজ সহ তো ভাইরাল হয়েছে। কিছু কিছু সাংবাদিক তো ধরেন জুলাই আন্দোলনকারীদেরকে হত্যাযোগ্য বলেই তো সম্মতি উৎপাদন করেছে। তারও যদি আমরা আগে দেখি 2013 সালে হেফাজতের যে গণহত্যা, সেটাকেও তো কোনো কোনো সাংবাদিকেরা মানে জাস্টিফাই করেছে যে হেফাজতের আসলে পৃথিবীতে এই দেশে বেঁচে থাকার অধিকার নাই, এমন তো সম্মতি উৎপাদন করেছে এবং হেফাজতকে কম হত্যা করা হয়েছে সেই ধরনের মতামত দিয়েছে। তো তাদের জন্য আমি মনে করি যারা সাংবাদিক এই ধরনের কাজ করেছে, যারা সাংবাদিকতার খোলসে এই ধরনের কাজ করেছে, তাদের আমরা শাস্তি দাবি করি এবং আমরা মনে করি এটার জন্য আলাদা মানে আপনার কোড অফ কন্ডাক্ট হতে পারে যে এদের কী শাস্তি হওয়া উচিত, বা আপনি এদেরকে কোন আইনে এদেরকে শাস্তির আওতা নিয়ে আসবেন, বা তারা মানে তাদেরকে কীভাবে রিকনসিলিয়েশনে নিয়ে আসবেন। কিন্তু আমি মনে করি না, ধরেন যারা সরাসরি যুবলীগ ছাত্রলীগ যেভাবে সরাসরি নিজ হাতে খুন করেছে, ঠিক ওই একজন খুনির সাথে তার নাম নজরে দেয়, এটা আমি মনে করি না খুব প্রজ্ঞার কাজ করেছেন। যারা করেছেন এই কাজটা, আমি মনে করি এটা তারা বুদ্ধিমত্তার পরিচয় দেন নাই। যারা অপরাধী তারা তো নিঃসন্দেহে তার অপরাধ বিচার করার জন্য আইন আছে। যারা গত 17 বছর ধরেন এখানে বাংলাদেশে মানে জঙ্গিবাদের উপরে রিপোর্টিং করে এ দেশের কিছু ধর্মপ্রাণ মানুষ বা প্র্যাকটিসিং কিছু মুসলিমকে হত্যাযোগ্য করার জন্য সম্মতি উৎপাদন করেছে, সেজন্য তো তারা মানে তাদের পুরো রিপোর্টিংটা নিয়ে তো একটা গবেষণা হতে পারতো, বা সরকার থেকে একটা শ্বেতপত্র হতে পারতো যে কারা কারা এতগুলো নিউজ করেছে, এতগুলো হত্যাকাণ্ডের সাথে তারা উস্কানি দিয়েছে। এগুলো নিয়ে তো আমাদের একটা গবেষণামূলক কাজ হওয়া উচিত ছিল। তারপরে এটা একটা স্বাধীন কমিশন করা উচিত ছিল। আমার মতে হচ্ছে একটা যদি গণমাধ্যম আমরা একটা কমিশন করতাম, বা একটা ট্রুথ কমিশন করতাম, বা একটা রিকনসিলিয়েশন কমিশন করতাম, এর মধ্য দিয়ে ওই সাংবাদিকদের শাস্তি, বা তাদের যদি বলি যে তাদেরকে কিভাবে আমরা শাস্তির আওতা নিয়ে আসবো, সেটা খুব ভালো হতো। সাংবাদিকদের শুধু একদম আপনার শুধু মানে যুবলীগ ছাত্রলীগের সাথে ওই মামলায় জুড়ে দেওয়াটা আমি মনে করি না কোনো প্রজ্ঞার কাজ হয়েছে। তো তাদের ব্যাপারে এখন যে ধরনের বয়ান বিএনপি বা বিএনপি পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা সুন্দর হয় নাই। কারণ তথ্য সম্প্রচার কারণ উপদেষ্টার কারণ বক্তব্য তারা ঠিক এখন হয় না, এটা বলতে হ্যাঁ চাচ্ছি। তারা এখন যদি তারা যারা অপরাধ তো তারা অবশ্যই করেছে, এই অপরাধের পুরো অভিযোগটা তো আদালতে জমা দেওয়া উচিত, বা তাদের বিরুদ্ধে সমস্ত জমা দেওয়া উচিত এবং তাদের শাস্তিটা হয়ে যাওয়া উচিত। এভাবে আপনি তো কি মনে করেন জাস্টিফাই করে ফেলা হয়েছে কিনা, তারা মানবতা বিরোধী অপরাধের মতো দায়ী হয়েছেন এরকম? না, কোনো সাংবাদিক ধরেন মানবতা বিরোধী অপরাধ করতে পারেন না, আমি সেটা বলবো না, কিন্তু স্পেসিফিক অভিযোগটা তো থাকতে হবে এবং সেটাই সরকারের এখনও অনেক সুযোগ আছে, এটা যাতে 5 বছরের জন্য একটা গভর্নমেন্ট তারা এভাবে মানে ঢালাওভাবে কাজ না করে সুচারুভাবে এটা বিচারটা করা উচিত। জি। এর মধ্য দিয়ে যাতে কোনো নিরপরাধ সাংবাদিকও যাতে এখানে মানে আপনার ক্ষতিগ্রস্ত শিকার না হয়, সেটাও দেখতে হবে আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব আজিজ।
যদি আমি জয়নাল আবেদিন শিশিরের বক্তব্যে যদি শার্ট জিনিসটা করি নেই, সেখানে তিনি বলছেন যে জুলাই আন্দোলনের সময় বা যদি বলি আওয়ামী লীগ আমলের সময় জার্নালিজমের বদলে বাকশালিজম, ইন্ডিয়ালিজম এইসব বিষয়গুলো বেশি হয়েছে। আপনি কি বলবেন? এবং এই যে একটা জাহেদুর রহমানের বক্তব্যকেও আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? তিনি বলেছেন কিছু কিছু সাংবাদিক হত্যা মামলার চেয়েও বড়, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। জি, ধন্যবাদ, শুভেচ্ছা শিশির সহ যারা শুনছেন। দেখুন, যে আমি শুনলাম ভাইয়ের বক্তব্য, 17 বছরের যে অভিজ্ঞতার কথা বললেন, বাকশালিজম করেছেন সাংবাদিকরা, তাহলে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী হয়ে উঠলো এটা মানুষ জানলো কি করে? বালিশকাণ্ড বলুন, বেনজিরের একদিনে 4টা ফ্ল্যাট বলুন, লুটপাট, ব্যাংক দখল ইত্যাদি সাংবাদিকরা বিভিন্নভাবে চেষ্টা করেছে। এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে খবর বার্তা তো সাংবাদিকরাই সামনে এনেছে। এখন বিষয়টা হচ্ছে যে সকল সাংবাদিক যে এনেছে তাও নয়, আবার অনেক সাংবাদিক যে বাকশালিজম করেছে কিংবা যেটা স্বৈরতন্ত্রের সমর্থক হয়ে গিয়েছিলেন, এবং এটা তো আর নতুন নয়, এটা শুধু এই 17 বছরই নয়, বাংলাদেশের সমস্ত কিছু অন্যান্য সকল পেশাজীবীদের মধ্যে সাংবাদিকরাও আওয়ামী লীগ ফ্রন্ট এবং বিএনপি ফ্রন্টে বিভক্ত। আপনি ডাক্তারদের মধ্যে যান, সেখানে এই অবস্থা। এক সরকার এসে আরেক সরকারের ডাক্তারকে বান্দরবনে বদলি করে দেয়, কারণ কি? সে বিপরীত রাজনৈতিক দলের সদস্য, এবং নানান রকম এই সব বিষয়গুলো আমরা জানি। আমরা এনসিপির সময় কি দেখলাম, এনসিপি জামাতের সময় কি দেখলাম, ইচ্ছা করেই কিন্তু সময়টা বললাম, তারা বিজয়ী দল নন, মানে নির্বাচনে বিজয়ী হয়ে আসেননি, কিন্তু সরকারের উপরে তাদের যে প্রভাব ছিল সেই প্রভাবটা তো আমরা 18 মাসের অন্তর্বর্তী সরকারের সময়ও দেখেছি। তখনও কিন্তু বিভিন্ন কিছু দখল হয়েছে। সাংবাদিকদের যে বিভিন্ন সমিতি বলুন, প্রেস ক্লাব বলুন, সেগুলোও কিন্তু অনির্বাচিতরাই এখন দায়িত্বে আছেন। তো সেটা কিন্তু শুধু আওয়ামী লীগের সময়ে যে হয়েছে তা কিন্তু না, সব সময়ই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এখন এটা কি সমর্থনযোগ্য কিনা, যে কেউ একজন আওয়ামী লীগের দুঃশাসনকেও সমর্থন করবেন? অবশ্যই না, প্রশ্নই ওঠে না। আপনি যখন পেশাজীবী সাংবাদিক, আপনার তো রাজনৈতিক পরিচয় থাকবার কথাই নয়। আপনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার অঙ্গীকার নিয়ে আপনি সাংবাদিকতায় পেশায় এসেছেন। আপনি যখন সেখানে ব্যর্থ হচ্ছেন, আপনি কিন্তু আপনার প্রতিষ্ঠানকেও ডুবাচ্ছেন। যেই প্রতিষ্ঠান এইরকম ন্যাক্কারজনক দলবাজি করে, সেই প্রতিষ্ঠান কিন্তু জনগণের আস্থা পায় না। সেটার প্রমাণ সকল জায়গায় আছে। যেই গণমাধ্যমে আগুন লাগানো হলো, আপনি দেখুন যে ছায়ানটে আগুন, উদীচিতে আগুন, এই আগুনগুলো 1/11-এর আগে লাগানো হয়েছিল, মনে পড়ে আমাদের? 2006 সালে রমনার বটমূলে, এটা 4 সালে সম্ভব, 2001 সালে রমনার বটমূলে যেভাবে আক্রমণ হলো, সেই কথাগুলো এনসিপির তরুণ বন্ধুরা বলেন না কেন? তারা শুধুমাত্র 17 বছরেরই এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন কেন? আমাদের এইখানের যেই কর্তৃত্ববাদী শাসন এবং এইখানের যে আগ্রাসন বিভিন্ন জায়গায়, যেই সমস্ত দুরাচার, এটা কোন আমলে হয়নি? অর্থাৎ আপনারা শুধুমাত্র 17 বছরকে আলাদা করতে চাচ্ছেন, কারণ হচ্ছে আপনার আওয়ামী লীগ যেই একটি বলয়, সেই বলয়টি না থাকলে আপনাদের রাজনীতি করতে সুবিধা হয়, এই তো। জনগণকে এত বোকা ভাবার তো কোনো কারণ নাই। সাধারণ মানুষ তো সবই জানে। আপনারা আবরার ফাহাদকে স্বৈরাচারের একজন প্রতীকে পরিণত হয়েছে, সবই ঠিক আছে, এটা অবশ্যই জঘন্য একটি হত্যাকাণ্ড এবং একটা মব যে সন্ত্রাসের একটা বড় উদাহরণ, যে ছাত্রলীগের সকলে মিলে তাকে পিটিয়েছে, রাতভর পিটিয়েছে। কিন্তু হুমায়ুন আজাদকে যেভাবে কোপানো হলো, একদম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে 11 জন ব্লগারকে খুন করা হলো 11-12 সালে, হলি আর্টিজানে যেভাবে একদম রাতভর খুন হলো, তখন এইগুলো কি মানবতা বিরোধী অপরাধ নয়? এগুলো নিয়ে আপনারা কথা বলেন না কেন? আর জঙ্গি রিপোর্টিং করাকে আপনারা খারাপ মনে করছেন যে এই জঙ্গি রিপোর্টিং করা যাবে না? জঙ্গি রিপোর্টিংয়ের, জঙ্গিদের তৎপরতায় বাংলাদেশ তছনছ হয়ে গেল, সেইটা রিপোর্টিং সাংবাদিকরা করবে না? তাহলে সাংবাদিকরা করবেটা কি? আপনারা ঠিক করে দিবেন যে এই জেনজি তরুণদের হাতেই বাংলাদেশ দিয়ে আমরা চলে যাব সব মালয় সাগরের তীরে? তা তো হতে পারে না। আমাদের সব বিষয়ই রিপোর্ট করতে হবে। আমার এখানে একটা প্রশ্ন বা মহাবাবজি, সেটা হচ্ছে আপনি বলেছেন আওয়ামী লীগের 17 বছর কেন বারবার আসবে আওয়ামী লীগের 17 বছরও আসবে, কিন্তু আগের গুলো, আমি যেটা বলছি আগের গুলোর চেয়ে আওয়ামী লীগের 17 বছরের নির্যাতন নিপীড়ন কি অন্যান্য গুলোর চেয়ে ছাড়িয়ে গেছে? আচ্ছা, একটা অসুখ হলো ক্যান্সার, আর একটা অসুখ হলো আপনার লিভার সিরোসিস। আপনি ক্যান্সারকে নিয়েই কথা বলবেন, লিভার সিরোসিস যে হয়েছিল সেটা নিয়ে কথা বলবেন না?
শরীর যখন আপনার পচে যায়, সেই শরীর তো আপনার হঠাৎ করে পচে না। আপনার রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু আওয়ামী লীগ করাটা মানে হচ্ছে আওয়ামী লীগ সরে যাক, আমরা ওই জায়গায় আবির্ভূত হই। কারণ আমরা এবং মামুদের একটা সংসদ আমরা চালাই, যেটা করেছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। সেটা এখন এনসিপি, জামাত এবং বিএনপি যদি করতে চায়, সেটা হবে প্রতিবাদযোগ্য এবং এক ধরনের প্রতিবাদ অবশ্যই তখন সকল জায়গা থেকে আসবে। আর আপনি যেটা বললেন যে ডাক্তার জাহিদ বলেছেন যে সে হত্যার চেয়ে বড় অপরাধ করেছেন সাংবাদিকরা। কিছু সাংবাদিক, সব সাংবাদিক। ঠিক আছে, কিছু সাংবাদিকরা কি করেছেন? টকশো করেছেন, টকশো করে বলেছেন যে এই এই কাজ আওয়ামী লীগ ভালো করছে হত্যা করা। আমি এটা শুনিনি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তারা তেলবাজি সাংবাদিকতা বলতে যেটা কোট আনকোট তেলবাজি সাংবাদিকতা, সেটার জন্য পেশাদারি বিচার ব্যবস্থা আছে। সেটার জন্য দাপ্তরিক থেকে শুরু করে দেশের ফৌজদারি আইনে আপনি বিচার করবেন। তাকে আপনি হত্যার আসামি করেন কি করে? আমাদের একজন কলিগ ৭১ টেলিভিশনের, তিনি লাইভ করছিলেন ৫ই আগস্টে, তাকে বলা হচ্ছে ৫ই আগস্ট বিকালে তিনি হত্যা করেছেন রামপুরায়। একই লোক এক জায়গায় লাইভ করেন, আরেক জায়গায় হত্যায় অংশগ্রহণ করেন কি করে? কাজেই এই যে বিষয়গুলো, এগুলো তো অযৌক্তিক। আপনি হত্যার চেয়ে বড় এইটা যখন আপনি বলেন, তার মানে আপনি এক ধরনের জিঘাংসা পোষণ করেন। সাংবাদিকরা যে এখন পর্যন্ত তাদের ব্যাপারে আপনারা অভিযোগপত্র দায়ের করতে পারেননি, 18 মাস ধরে আপনি অভিযোগপত্র দায়ের করতে পারেননি, আপনি বলতেছেন হত্যার চেয়ে বড়। তার মানে কি? আপনি আসলে সমাজে এক ধরনের বিভীষিকা তৈরি করতে চান। আজকে যখন একজন সাংবাদিককে আপনি জেলে পুরে রাখবেন, তখন অন্য সাংবাদিকদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হবে যে আমি যদি কোনো কিছু বলতে চাই, সেটা যদি সরকার মনে করে যে এটা হত্যার চেয়ে বড়, তাহলে তো আমাকে শুলে চড়াবে। কাজেই আপনি দেখুন, সাংবাদিক বিভিন্ন পর্যায়ে আপনার কখনো এ দল কখনো বি দলের হয়ে কাজ করতে পারে না। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগের অপরাধ ছোট অপরাধ, আমি বলছি যে এর আগে বড় অপরাধগুলো হয়েছে বলেই আওয়ামী লীগ অপরাধের জায়গাগুলো নিজেদের মতো করে আরো বড় করে তুলতে পেরেছে। মুক্ত চিন্তার উপরে যখন আঘাত হয়েছিল, তখন যদি প্রতিবাদ হতো ঠিক মতো, এখনো সেই প্রতিবাদ হয় না। মুক্ত চিন্তার প্রতি যেভাবে কুড়াল মারা হয়েছে, যেভাবে কোপানো হয়েছে, এইটা আপনি কোথায় আপনি প্রতিবাদ শোনেন? আরেকটা কথা হচ্ছে, আপনি বঙ্গবন্ধু এভিনিউর নাম করে দিচ্ছেন আবরার ফাহাদ এভিনিউ। তাহলে আপনি এই যে ব্লগারদের যেভাবে খুন হয়েছে, হলি আর্টিজানে খুন হয়েছে, যারা যেভাবে বিভিন্ন সময়ে একসাথে 64 জেলায় বোমা হামলা হয়েছে, এগুলো আজকে মানুষের স্মৃতি তো আমাদের অনেক ছোট। আপনি যখন এই আওয়ামী লীগের আমলে শিশু হত্যা হলো 137 জন, এটা যেমন অত্যন্ত আপত্তিজনক, এটার যেমন প্রতিবাদ মানুষ করেছে, এখন হামে যখন এভাবে মারা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের এই যে অদক্ষতা, এবং আমি বলবো ভারত বিদ্বেষী, কারণ ভারত থেকে টিকা আনতে হবে দেখে টিকাই আনে নাই, এটা অপরাধ। এই অপরাধের কোনো আওয়াজ আপনি শোনেন? জি, আমরা গতকালকে আলোচনায় নিয়ে এসেছিলাম, যদিও জনাব আবেদীন শিশির আওয়ামী লীগের অপরাধগুলো বেশ বড় সড়ো করে তুলে আনার চেষ্টা করে এনসিপি, জামায়াত সহ অন্যান্য দল, বিএনপিও যদি আনে, কিন্তু এর আগের অপরাধগুলোকে আপনারা তুলে আনতে চান না। সেই অপরাধগুলো কি ছোট মনে করেন আপনারা, যিনি অনেকগুলো ঘটনার উদাহরণ তিনি দিয়েছেন? দেখেন, অন্য সকলের অপরাধ আমরা কখনো মানে আপনার ইগনোর করি ও অস্বীকার করি, আমরা তেমনটি আমরা মনে করি না। উনি যেটা বললেন যে গণমাধ্যমের উপরে যে আগুন দেওয়া হলো বা গণমাধ্যমের সাংবাদিকদেরকে মানে বিভিন্নভাবে হয়রানি করা হলো, এই ব্যাপারে আমরা দলগতভাবে আমরা নিন্দা জানিয়ে এসেছি। এবং একমাত্র দল এনসিপি, যে যখন ডেইলি স্টারে প্রথম আলোতে আগুন দেওয়া হয়, এনসিপির সিনিয়র নেতারা গিয়ে ওই সাংবাদিকদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। বাংলাদেশ আর কোনো পলিটিক্যাল দল, কোনো অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ আমাদের আগে যায়নি, অনেকেও পরে গিয়েছে, তাদেরকে সমবেদনা জানিয়েছে, উদ্ধার করে নিয়ে আসছে। একমাত্র দলগতভাবে আমরা গিয়েছি। দ্বিতীয়ত যেটা বললো যে হুমায়ুন আজাদের উপরে যে হামলা হলো বা অসংখ্য ব্লগার হত্যা করা হলো, দেখেন আমরা বলেছি যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডরে আমরা নিন্দা জানাই। আমরা তো রুল অফ ল চাই, আইনি শাসন চাই। আপনি যখন হুমায়ুন আজাদের উপরে যে হত্যাকাণ্ড, এটা যদি যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তেমনি আপনি কিছু মানুষকে যারা ভিন্ন মতের, বিরোধী দলের, তাদেরকে আপনি কথিত বন্দুক যুদ্ধ, জঙ্গি বলে বিচার না করে যখন আপনি খুন করবেন, সেটা তো আমরা সমর্থন করতে পারি না। যদি কেউ জঙ্গি হয়ে থাকে, দেশের আইন আদালতকে সে মানে না মেনে থাকে এবং দেশের কোন ফৌজদারি অপরাধ করে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত অপরাধ করে, তো মৃত্যুদণ্ড দেওয়ার মতো আইনও তো দেশে আছে না? আপনি তো একজন লোকের, এখন যদি আমি বলি যে মাওবাজ ভাই জঙ্গি, তো এটা যদি ধরেন ওনাকে গুলি করে মেরে ফেলা হোক,
তো উনি তো মরে গেলেন, উনি কি প্রমাণ করতে পারবেন যে উনি জঙ্গি না? কিভাবে প্রমাণ করবেন? আপনি তো মাহবাজ ভাইকে ওই সুযোগটা দিতে হবে যে আদালতে গিয়ে উনি প্রমাণ করবেন, ওনার আইনজীবী প্রমাণ করবেন যে উনি জঙ্গি না। এই রিপোর্টিংগুলো তো এই দেশে করেছে এবং এই সরকারকে, যে ফেসিস্ট সরকারকে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর জন্য তো আমাদের গণমাধ্যম সম্মতি উৎপাদন করেছে। আমরা তো সেটার কথা বলছি, কিন্তু আমরা তো বলি নাই কাউকে। কেউ যদি সত্যিকারের জঙ্গি হয়ে থাকে এবং দেশের সার্বভৌমত্বের জন্য কোনো হুমকি হিসেবে হয়ে থাকে, তার বিরুদ্ধে রিপোর্টিং করতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করবেন জঙ্গি বলে, বিরোধী মতকে দমন করবেন, ট্যাগটা দিবেন জঙ্গি, তাহলে তো সেটা তো আমরা কখনো অ্যালাউ করবো না। আমরা তো চাই এখানে রুল অফ ল। তারপর মাহবুব ভাই বললো যে এখানে আসলে আমরা আওয়ামী লীগের ব্যাপারে শুভ বলি, অন্য কারোদের ব্যাপার বলি না, আমরা সকলের ব্যাপারে বলি। দেখেন আমরা এখানে সিরাজউদ্দৌলার উপরে যে নিপীড়ন করা হয়েছে এবং সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে, আমরা সেটাকেও তো নিন্দা জানাই। আমরা 47-এ যে দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, সেটাকে আমরা কি নিন্দা জানাই না? আমরা অবশ্যই নিন্দা জানাই। আমরা 1971 সালে যে এখানে গণহত্যা হয়েছে, এটা তো আমরা নিন্দা জানাই। তো আমরা তো তারপরে আমরা 71 থেকে 75 পর্যন্ত যে মব করে যে 30,000 ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে খুন করেছে আওয়ামী লীগ, সিরাজ শিকদারকে খুন করেছে, জহির রায়নের মতো লোককে গুম করে ফেলেছে, আমরা তো এগুলো নিয়েও কথা বলি নাকি শুধু আমরা এক পাখি কথা বলি? আমরা তো বলি যে জিয়া রহমান সাহেবের সময় যে সেনাবাহিনীর যে হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে মানে তদন্ত হওয়া উচিত। আমরা তদন্ত দাবি করি তো আমরা, এবং আমরা কোন তদন্ত দাবি করি না। দেখেন এখন যখন আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দাবি হত্যাকাণ্ড বন্ধের দাবি করবেন, সবগুলোই করতে হবে। কিন্তু আমাদের দেশের কিছু লোকজন, বিশেষ করে এটা হচ্ছে কিছু সিলেক্টিভ লোকজন এবং কিছু সিলেক্টিভ বুদ্ধিজীবী দল, তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে দেখবেন যখন তাদের বিরুদ্ধে যায় হত্যাকাণ্ডটা, তখন সেটাকে তারা অনেক বড় করে দেখে। তারা দেখবেন যে এখন হুমায়ুন আজাদ হত্যাকাণ্ড হয়েছে, তো এটা তো নিঃসন্দেহে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে দেখবে। কিন্তু আপনি ও যে কাদের সিদ্দিকী যে 16 ডিসেম্বর পরেও যে বিহারীদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, অথচ আমরা যুদ্ধে জিতে গেছি, এই প্রথম মবটা শুরু করলো, সেটার ব্যাপারে তারা কথা বলবে না। তারা 28শে অক্টোবরে যে লঘুবেটা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছে, মব করেছে, সেটা নিয়ে কিন্তু কথা বলছে না। আপনার ফাহাদের বেলা আসলে চুপ হয়ে যাচ্ছে। সাংবাদিকরা তারা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময় চুপ হয়ে যাচ্ছে। এখন তাদের সিলেক্টিভ যে এই ধরনের প্রতিবাদ, সেগুলোতে নিয়ে তো আমরা কথা বলি। আপনি দেখেন এদেশের বুদ্ধিজীবীরা শাপলাকাণ্ডের হত্যাকাণ্ডের সাথে জড়িত। কোন শ্রেণীর বুদ্ধিজীবীরা? আওয়ামী লীগ এবং বামপন্থীরা। তারা মনে করে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা ঠিকই হয়েছে, এবং ওনারা অনেকভাবে এখনো বলার চেষ্টা করে অনেক কম মেরেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি আরও বেশি স্লাটারিং করতো, তাহলে ওনাদের মতো হচ্ছে একটা উত্তম শিক্ষা হতো। তো আমরা তো এগুলো দেখে আসছি তারা কীভাবে এই শাপলা হত্যাকাণ্ডকে সেলিব্রেট করেছে। তো এখন এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তখন বলে যে আমরা ওই আর সব নিয়ে কথা বলি না, শুধু একটা নিয়ে কথা বলি। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এই যে মাওবাইজ বলেছিল জঙ্গি রিপোর্টিং, বাংলাদেশে না পৃথিবীর যে কোনো জায়গায় আপনি হচ্ছে বিচ্ছিন্নতাবাদ হতে পারে, এবং এটা শুধু বাংলাদেশে একা সমস্যা এরকম না, গ্লোবালি কত জঙ্গি সংগঠন আছে। আপনি ইসলামিক উগ্রবাদী সংগঠন আছে, জাতীয়তাবাদী উগ্র সংগঠন আছে, বামপন্থী উগ্র সংগঠন নাই? সারা পৃথিবীতে তো আছে। আপনি যদি দেখেন এখন বাংলাদেশে যদি উগ্রবাদ বলেন বা এক্সট্রিমিজম বলেন, এখানে এক্সট্রিমিজমটা কি শুধু ইসলামিস্টরা? এখানে আপনি যদি দেখেন এই যে বাঙালি জাতীয়তাবাদ নামে, উগ্র জাতীয়তাবাদ নামে আওয়ামী লীগ যে নিপীড়নটা আমাদেরকে করেছে, এটা তো বাঙালি জাতীয়তাবাদের উপর দিয়ে সে চাপাই দিছে, কিন্তু সে তো মূলত করেছে নিপীড়ন, সে ঢাল হিসেবে ব্যবহার করছে বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদ বলে এখন যে বিএনপি যে উগ্রবাদ ছড়াচ্ছে, 5 আগস্টের পরে তার দলীয় কোন দলে হচ্ছে মব করে 200 লোক সে খুন করেছে, এটা উগ্রবাদ নয়? আপনি এই দেশে যে নকশাল আন্দোলন হয়েছে বামপন্থীদের দ্বারা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারা এগুলো উগ্রবাদ নয়? এখন আপনি যদি বলেন যে না আমরা ওগুলো উগ্রবাদ বলবো না, শুধু একমাত্র এদেশে যারা একটু ইসলামী দল করে বা প্র্যাকটিসিং মুসলিম তাদেরটাকে শুধু উগ্রবাদ বলবো, তাহলে এটা আপনার তো ঐতিহাসিকভাবে সব জঙ্গি ঘটনা, যেটা সব জঙ্গি যেগুলো হামলা হয়েছে বা যাদেরকে মারা হয়েছে, সবগুলো কি আসলে জঙ্গি ছিল না, বা জঙ্গি ছিল কোনটা আপনার? আমি তো প্রথমেই তো বললাম যে মাওবাজ ভাইকে যদি এখন গুলি করে মেরে ফেলা হয় জঙ্গি সন্দেহে, উনি মরে গিয়ে কিভাবে প্রমাণ করবেন উনি জঙ্গি না?
আপনি তো ওনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দিচ্ছেন না। যাদেরকে আপনি 15 বছর এই জঙ্গি বলে মারলেন, তাদের ফ্যামিলি কি কোনোভাবে সামাজিকভাবে আদালতে বা থানায় গিয়ে অভিযোগ জানানোর পরিস্থিতি রাখছে যে সে জঙ্গি ছিল না? বরং তাদেরকে এমন সামাজিক চাপ সৃষ্টি করা হয়েছে, তারা ওই সন্তানকে পরিচয় দিছে, মানে দিছে তো তারা অ্যারেস্ট করছে, কিন্তু অনেক বরং জঙ্গি তো তাদেরকে বিচারও হয়েছে আরো আদালতে। নিপীড়ন করেছে। বাংলা বাইদের এখন মতো হ্যাঁ, এখন দেখেন এই যে জিনিসগুলো, এগুলো তো আমরা কখনো এই ধরনের সংস্কৃতিতে চাই না। এখন তারা এখন আমাদেরকে বলে যে তারা আসলে জঙ্গি ছিল। তো তা আপনি আসলে জঙ্গি থাকলে তো আপনার দেশে আইন আছে, তো আইনটা আপনি প্রয়োগ করলেন না কেন? বিচার আপনি আপনি কেন করবেন? বিচার তো করবে আদালত। তো এখন তো সরকারের পক্ষ থেকে তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি তো বলছেন যোগ্যের অস্তিত্ব আছে। হ্যাঁ, এই জায়গায় আমি একটু বলতে চাই, দেখেন আমরা এই যে আমরা এমন একটা দুর্ভাগা জাতি, এই দেশে একটা দলকে আমরা যদি সরাই, ভারতের তাবেদার, আরেকটা দল প্রতিযোগিতায় লিপ্ত হয় কিভাবে সে ভারতের তাবেদার হবে। এই যে এখন দেখেন ভারতের আশকারায় এস্টাবলিশমেন্টের সমর্থনে এই বর্তমান সরকার আবার জঙ্গি ট্রাম্প কার্ড খেলে দিয়ে আবার একটু ধর্মীয় দলগুলোকে, বিশেষ করে ধর্মীয় দল বলতে কিন্তু আমি বলছি না কোনো হিন্দু ধর্মের দলগুলো বা খ্রিস্টান ধর্মের দলগুলো, টার্গেট কিন্তু মুসলিম ধর্মীয় দলগুলো বা এই কমিউনিটিগুলো আবার কিভাবে নিপীড়ন করা যায়, হত্যাযোগ্য করা যায়, তার জন্য একটি নীল নকশা মানে আঁকছেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী কারণ বলছে কোনো হচ্ছে অস্তিত্ব 11 নেই। দলীয় জোটের সাথে দেখবেন যে বেশিরভাগ হচ্ছে কিছু ইসলামিক দল আছে, তাদেরকে কিভাবে নিপীড়ন করতে হবে, তাদেরকে এখন জঙ্গি বলতে হবে। ডাক্তার জাহিদুর রহমান উনি বললেন যে দেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, আর ওনার যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেন নাই। উনি বললেন নাই। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আছে এবং নাই, তাহলে উনি যদি ডাক্তার জাহিদ সত্যবাদী হয়ে থাকে, তাহলে সালাউদ্দিন সাহেব মিথ্যাবাদী। আর যদি সালাউদ্দিন সাহেব সত্যবাদী হয়ে থাকে, তাহলে ডাক্তার জাহিদ মিথ্যাবাদী, নিঃসন্দেহে মিথ্যাবাদী। আর যদি সরকারের কাছে পর্যাপ্ত তথ্যই থাকতো, তাহলে দুজনের কথা একই রকম হতো। জি, হয়তো দুজনে বলতেন জঙ্গি আছে, অথবা দুজনে বলতেন জঙ্গি নাই। জি। একেবারে যদি বলি জয়নাল আবেদিন শিশির তিনি একবার এভাবে কথা বলেছেন। মূল কথা যদি বলি, আহ, আহ, আওয়ামী লীগের আমলে জঙ্গি বলে বিশেষ করে ইসলামী লেবাসধারী যারা, তাদেরকে জঙ্গি বলে হত্যা যোগ্য করে তোলা হয়েছে। আপনি কি বলবেন? এবং তিনি বলেছেন যে যাদের যতগুলো হত্যা হয়েছে সেগুলো তিনি বিচারও চেয়েছেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, এটা তো বলা বাহুল্য যে যে কোনো যেটা বিচার বহির্ভূত হত্যা, সেটা তো সমর্থন করবার কোনো সুযোগই নাই, কারোর নাই। কিন্তু দৃষ্টিভঙ্গিটা আপনি দেখুন, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমি যেই কথাগুলো বললাম আমার প্রারম্ভিক বক্তব্যে, উনি কিন্তু ওই ওই লাইনেই গেলেন না। আমি বললাম যে আওয়ামী লীগকে যেভাবে আপনারা একেবারে নিষিদ্ধ ঘোষিত করতে চাচ্ছেন, রাজনীতিতে রাখতে চাচ্ছেন না, এই ঘটনার কারণে অন্যান্য ক্ষেত্রে কোনো রকম কোনো আওয়াজ নাই কেন? আপনি দেখুন যে রাজনৈতিক যে অবস্থানটা থাকবে তাদের, বিশেষ করে জামাত এনসিপি যখন জোট বেঁধেছে, তারা তো কিছু কিছু বিষয়ে তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে, না হলে তো আমরা বুঝতে পারবো না যে তাদের অবস্থানটাকে। তাদেরকে তো আমরা জঙ্গি সংগঠন বলছি না, নিশ্চয়ই তারা রাজনৈতিক সংগঠন, সেভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু এই যে মাদ্রাসার যে একটি 11 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল এবং বলল মা আমার পেটে যেন কি নড়ে, এইগুলো তাদের মাথায় এবং মস্তিষ্কে আসে না। এই গত 50 বছরে মাদ্রাসায় যে সমস্ত ঘটনা ঘটেছে, জামাত ইসলামী কখনো একটিবার কথা বলেছে এটা নিয়ে? কোনো প্রগতিশীল আন্দোলনে জামাত ইসলামকে পাওয়া গেছে? আবার এই যে অভিজিৎ হত্যা হলো, দীপুচন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে মারা হলো, এনসিপি একটি কথা বলেছে? তারা দাঁড়িয়েছে রাস্তায় যে না এগুলো হত্যা। হত্যা কি শুধু আবরার? মানে মুসলিমরা এখানে হত্যা হলে সেইটার বিচার চাওয়া যাবে, হিন্দুরা হত্যা হলে বিচার চাওয়া যাবে না? এই কি কি পরিস্থিতি! এবং সেই জায়গাটিতে, এবং সেটা আওয়ামী লীগ করলে যেমন খারাপ, অন্যান্যরাও করলে একইভাবে খারাপ হবে। অর্থাৎ আপনি যুক্তি দেবেন, কিন্তু যুক্তি দেবার পরে বলবেন কি না আমি যেটা বলেছি সেটাই ঠিক, তাল গাছটি আমার। আমাদের রাজনৈতিকবিদদের যুক্তিবোধ এইরকম। অর্থাৎ আওয়ামী লীগ করলে সেটা খারাপ, সেটার বিরোধিতা করা যাবে। একটিবারও বলছে না যে আওয়ামী লীগ খারাপ, ভালো কাজ করেছে। আওয়ামী লীগ যে বিচার বহির্ভূত হত্যা করেছে, জঙ্গি নামে যদি হত্যা করে থাকে, যদিও আমরা যাদেরকে গুরুত্বপূর্ণ মিডিয়া মনে করি, গণমাধ্যম, সেইখানে শাপলা চত্বরের যে গণহত্যা নিয়ে তারা কথা বলে, এটা কিন্তু ভয়াবহ মিথ্যাচার। আপনি বিবিসিকে আমার অত্যন্ত, আমি ব্যক্তিগতভাবে একটা গ্রহণযোগ্য মিডিয়া বলে মনে করি, বিশ্ব জুড়েই সেখানে এটা মনে করা হয়। বিবিসির তৎকালীন প্রধানের ইন্টারভিউটা শুনেন তো,
তাদের যে কাদের কল্লোল, খুব নামকরা সাংবাদিক, সারা রাত ওখানে উপস্থিত ছিলেন, তিনি প্রকাশ্যে বলছেন যে ভাই আমি তো কোনো খুন দেখি নাই এইখানে রাতে। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? কিছু ফটোগ্রাফকে বিশ্বাস করব, নাকি আমরাও তো তখন সাংবাদিকতা পেশাতেই ছিলাম, আমরা তো সারা রাত জেগেই ছিলাম। তখন আমার বাসা ছিল গোপীবাগ, গোপীবাগ থেকে হেঁটে শাপলা চত্বরে আসা যায়, আমিও তো সেখানে ছিলাম। তার মানে কি দাঁড়াচ্ছে? কাজে আপনারা যখন এইগুলো বলছেন, এবং যেই উপদেষ্টা আদিলুর রহমান খান একটা বড় 51 জনের না 57 জনের নাম দিয়ে 68 জনের, তিনিও তো স্বীকার করছেন এটা কোথায়, তার সে 68 জন কোথায়, এবং সে উপদেষ্টা হয়ে গেল। কাজে এর মধ্যে যে রাজনৈতিক চালগুলো, এবং আওয়ামী লীগ কিন্তু সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করেছে। আওয়ামী লীগের নেত্রী কৌমজননী হয়ে বসেছিলেন, অর্থাৎ এই সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু সুবিধামতো সকলেই করে। আমি একটি বারও বলছি না, আপনি বুঝতে হবে যে আওয়ামী লীগের দুরাচারকে বা স্বৈরাচারকে সমর্থন করা কিন্তু আমার কর্তব্য নয়। আমার কর্তব্য হচ্ছে রাজনীতির নামে আপনি বিভাজিত সংস্কৃতির চর্চা করছেন কিনা, অর্থাৎ একই দাড়ি পাল্লায় যাদেরকে মাপা দরকার ছিল, অর্থাৎ আপনি আইনের শাসন চান কিনা, আপনি এখানে গণতন্ত্র চান কিনা, সেই জায়গায় আপনাদের আসতে হবে। এটা কোন গণতন্ত্র? যখন আপনি চোখ বন্ধ করে রাখবেন মুক্ত চিন্তার প্রতি হামলার উপরে, আপনি চোখ বন্ধ করে রাখবেন যখন মব সন্ত্রাস হয় তার উপরে, আপনি চোখ বন্ধ করে রাখবেন 32 নম্বর যখন ভাঙা হয় তার উপরে, এবং তখনই বলা হবে যে শেখ মুজিব তো একনায়ক ছিল। আসল রাগটা কোথায়? বাংলাদেশ স্বাধীন হলো কেন, পাকিস্তান থেকে আলাদা হলো কেন? ওই জায়গায় তো আপনাদের রাগ। রসুনের যেই মূল প্রান্তটি কোথায়? পাকিস্তান থেকে আলাদা হলো কেন? ভারত বিরোধী আন্দোলন করতে হবে। এই ভারত বিরোধী আন্দোলন করতে করতে কি করেছে? টিকা পর্যন্ত আনেনি, কারণ ভারত থেকে আনতে হবে বলে। কাজে এই যে জায়গাটি আপনি দেখুন, হত্যা তো অনেক হয়েছে। বেনজির ভুট্টোকে মারা হয়েছে, ওদিকে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী মরেছেন, আমাদের এখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব নির্মমভাবে মারা, সকল হত্যায় অত্যন্ত মর্মান্তিক এবং আপত্তিকর। কাকে সদল বলে পরিবার সহ 8 বছরের শিশু সহ মারা হয়েছে কেন? কারণ এই আদর্শের শেষ বিন্দুটাকেও রাখা যাবে না। 22 জন একটি পরিবারের, কাউকে রাখা যাবে না। এইখানেই হচ্ছে পার্থক্যটা। ওই বাড়িটিকে রাখা যাবে না, সে আল্লাহ মালুম এই ইট যে কোত্থেকে বানানো হয়েছে। 3 বার বুলডোজার দিয়ে তারপরও ভাঙে না, এখনো দাঁড়িয়ে আছে। এবং কি করলো? জুলাই জাদুঘর নামে এত বড় একটা 100 বিঘা প্লাস জমি নিয়ে তারা বসে থাকলো, যেই দেশে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর নাই। এত বড় একটা ঘটনা, বাংলাদেশের যা ভিত্তি যার উপরে, সেটা একটা বেসরকারি ট্রাস্ট মুক্তিযুদ্ধ জাদুঘর বানিয়েছে। সরকার যখন এত বড় একটা জমি নিল, তাকে উত্তর দিতে হবে না যে মুক্তিযুদ্ধ জাদুঘর নাই কেন? কারণ মুক্তিযুদ্ধটাকে মুছে দিতে হবে। বিসিএস পরীক্ষার মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তান হয়ে গেছে হানাদার বাহিনী, অবিরাম ভাস্কর্য ভেঙেছে, অবিরাম মাজার ভেঙেছে। একটিবার এনসিপি বলেছে কেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়? জন্ম আমার ধন্য হলো যেই গান গিয়ে তারা আন্দোলন করেছিল 2, 3, 4 আগস্ট, যেই নাহিদ ইসলাম নিজে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই নাহিদ ইসলাম কি করে বলে যে বঙ্গবন্ধু এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক মেরেছেন? অর্থাৎ যা খুশি তাই বলার নাম হচ্ছে স্বাধীনতা, যা খুশি সেভাবে আইন নিজের হাতে তোলার নাম হচ্ছে মব সন্ত্রাস। এই রাজনীতির প্র্যাকটিস করছেন আমাদের তরুণ বন্ধুরা। আপনারা যা খুশি তাই বলছেন। গণমাধ্যম বলে একটি বিষয় তো আছে এখনো, এবং আমি যা বলছি, আপনি যা বলছেন সব কিছু রেকর্ডেড থাকবে। আমরা যা লিখেছি 24-এর গণ অভ্যুত্থানের সময় সব কিছু রেকর্ডেড আছে। আপনারা যে হরে ধরে সবাইকে বাকশালিজম বলছেন, আপনারা একটু খুঁজে দেখেন তো গণমাধ্যমে সাংবাদিকরা কি করেছে। গণমাধ্যম রোজ কেয়ামতের দিন আপনার এই প্রিন্ট পত্রিকা নিয়ে যেতে হবে। অনলাইনে আপনি এডিট করতে পারবেন, প্রিন্ট পত্রিকাকে আপনি ডিলিট করতে পারবেন না। এবং আমরা যা করেছি সেই গণমাধ্যমের, সেই প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা আমাদের 200 টাকা 250 টাকা করে একটা 10 টাকার পত্রিকা বিক্রি হয়েছে। কাজেই একদম বাদ দিয়ে দিতে পারবেন না আপনি সাংবাদিকদেরকে। এবং সেই সাংবাদিকদের যে কাজ, সেটা সবসময় ছিল 72 থেকে 75-এর পর্যন্ত। আপনি সিরাজ শিকদার হত্যার কথা বলুন, আপনারা ওই যে কি জাল পড়া কি কার কথা যেন বলা হয়, যে সংবাদে ছাপা হয়েছিল, হ্যাঁ 74-এর দুর্ভিক্ষ, এই বিষয়গুলো সদ্য একটি স্বাধীন দেশ যার বিরুদ্ধে আমেরিকা 7ম নৌবহর পাঠিয়ে দিয়েছে, পাকিস্তানের মতো এরকম একটা বিশাল সেনাবাহিনী, যেখানে বাংলাদেশের কি অবস্থা ছিল, যেখানে স্বয়ং জিয়াউর রহমান তার প্রবন্ধে বলেছেন একটি জাতির জন্ম, যে আমরা যখন বঙ্গবন্ধুর অনুরাগী এবং আমাদেরকে বলা হতো পূর্ব পাকিস্তানিদেরকে সব ভারতের দালাল, যেহেতু বঙ্গবন্ধুকে নেতা মানে এবং ভারতের দালাল। এবং 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণটাকে আমরা গ্রিন সিগন্যাল হিসেবে মেনে আমরা যুদ্ধে গিয়েছি। এই হচ্ছে জিয়াউর রহমানের বক্তব্য। এবং তার যে 15 খণ্ড দলিল, সেটা জিয়াউর রহমানের শাসনের সময় প্রকাশিত হয়েছে। আর আজকের তরুণ বন্ধুরা এই যে কথায় কথায় সিরাজউদ্দৌলা পর্যন্ত চলে যায়, 250 বছর আগে চলে যাবে, কিন্তু এই সামান্য অতীতে যাবে না।
2004 সালের বাংলা ভাইতে যাবে না, 2016 সালের হলি আর্টিজান কেন হলো তা যাবে না। ওটা খুঁজতে গেলে যদি সাপ খুঁজতে গিয়ে যদি ডাইনোসর বেরিয়ে যায়, জঙ্গি খুঁজতে তাদের এত আপত্তি কোথায়? কারণ এই হলি আর্টিজান তো চোখের সামনে হয়েছিল, এই ইংরেজি মাধ্যমে পড়া ছেলে মেয়েরাই তো সেখানে গিয়েছিল। এটা খুঁজবে না কেন সাংবাদিকরা? আপনারা চাইলেই এটা খোঁজা বন্ধ হয়ে যাবে? না, দুঃখিত। এবং সাংবাদিকদের এই অনুসন্ধানের এই ফলাফল 60 দশকের বাঙালির জাগরণ। রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল 63 সালে, তখনও সাংবাদিকরা হাতে কলম তুলে নিয়েছিল। আজকে বঙ্গবন্ধুর 32 নম্বর যখন আপনারা বুলডোজার দিয়ে ভেঙেছেন, সাংবাদিকরাই কলম হাতে তুলে নিয়েছে। আপনারা যখন আগামীতে ওইভাবে ফ্যাসিস্টের মতো করে আমাদেরকে গলা চেপে ধরবেন, আমাদের কেউ না কেউ কলম নিয়ে ও অবশ্যই গর্জে উঠবে। কাজেই এই গর্জে ওঠা, এই যুক্তিবোধ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে হতে পারে না, সকলের বিরুদ্ধে সমানভাবে হতে হবে। এবং সকল হত্যা, সকল বিচার বহির্ভূত হত্যা, সকল ধর্ম, যেটা তারেক রহমান সাহেব নিজে বলেছেন এবার নির্বাচনের আগে, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকলের সমান অধিকার এই দেশের। গত 50 বছরে কোন রাষ্ট্রপ্রধান এইভাবে সরাসরি কথা বলেন না। আমরা ধন্যবাদ জানাই তাকে। এবং তরুণ বন্ধুদেরকে বলি, আপনারাও এই ধরনের ইসলামিজম ছেড়ে একটা প্রগতিশীল রাজনীতির ধারায় ফেরত আসেন। জি, ধন্যবাদ অসংখ্য। জয়নুল আবেদিন শিশির, যদি একটু এভাবে বলি, আমরা জ্বালানি সংকটের দিকে অন্যদিকে যাই, এর সাথে কিছু থাকলে আপনি উত্তর দিন। তিনি বলেছেন যা খুশি তাই বলেছেন, নতুন প্রজন্ম বা নতুন সংগঠন যারা করছেন তারা, এই প্রশ্ন উত্তর তো আপনি দিবেনই। সেই সাথে যদি এইভাবে বলি, আমরা দেখুন জ্বালানি সংকটের সময় 10 সদস্য একটা কমিটি গঠন করা হলো, এরপর দেখা গেল দেশে আর জ্বালানি সংকট নেই। এখন হামের যে এখন দেখা যাচ্ছে সেখানে কোনো ধরনের কমিটি গঠন করা হয় নাই, এখনো হাম রয়ে গেছে, প্রাদুর্ভাব বেড়ে গেছে। আবার সংবিধান সংশোধন কমিটি করবার জন্য সরকারের পক্ষ থেকে 17 সদস্য একটি কমিটি, সেখানে 5 জন জামাত এনসিপি থেকে দায়িত্ব বলা হয়েছে, কিন্তু এখনো নামটা দেওয়া হয়নি। বা আপনারা কি সংবিধান সংশোধন কমিটিতে যেতে চায় না জামাত এনসিপি? গেলে কি আমরা যে একটা সমস্যার সংকটের দিকে আছি সেই সংকটটা দ্রুত সমাধান হতো কিনা? দেখেন, আমরা সংবিধান সংস্কার কমিটি দাবি করে আসছি। এই দাবিটি মূলত হচ্ছে বিএনপির। 2023 সালে 13 জুন বিএনপি রাষ্ট্র মেরামতের 27 দফা দেয়। প্রথম 27 দফায় সে ফেডারেল ওয়েস্টার্নে বলেছে সে সংবিধান সংস্কার করবে। এই সংবিধান দিয়ে আর চলা যাচ্ছে না, এটা যা তা অবস্থা করে ফেলছে আওয়ামী লীগ এবং শেখ মুজিব মিলে এই সংবিধান অনুপযোগী। তারপরে আরও 4টা দফা বাড়িয়ে সে 31 দফা করে। তো আমরা বিএনপির দাবিটাকে সমর্থন করি, রাষ্ট্র মেরামতের 31 দফায় তার সংবিধান সংস্কার কমিটি করুক, কিন্তু আমরা সংশোধন চাই না। এখন বিএনপিকে মানে এই রাস্তায় বের করতে হবে সে কীভাবে তার 31 দফার প্রথম দফাটা সে বাস্তবায়ন করবে। দ্বিতীয়ত যেটা বললেন যে হামের বিষয় আওয়ামী লীগ, ইন্টেরিয়াম এবং বিএনপি দায়ী। কারণ এখানে হামের বিষয়টা হচ্ছে আওয়ামী লীগও ওই সময় ছিল, তারাও স্টেপ নেয় নাই, ইন্টেরিয়ামের গাফলতি ছিল। এখন বর্তমান বিএনপি এবং বিএনপির যে ডাক্তারদের সংগঠন ড্যাব, তারা তো ইন্টেরিয়ামের সাথে 2 বছর কাজ করেছে এবং তারা বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে তাদের। তো তারাও তো দায়ী সমানভাবে। ইন্টারিম তো আর তাদের কোনো জনবল ছিল না বা স্কিল লোকজন ছিল না। জামাতের ডাক্তার সংগঠন, বিএনপি ডাক্তার সংগঠনে ইন্টারিমের 2 বছর সকল সুযোগ সুবিধা দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, আমি তো স্পষ্ট বলবো এখানে। সুতরাং এই 3টা গভর্নমেন্ট এখানে দায়ী। এখন যে আরও কিছু জিনিস বললেন মাহবুব ভাই, যেটা হচ্ছে আসলে দেখেন, মাহবুব ভাই অনেক জোরে জোরে বলেন, তো যদি একটু আসতে বলতেন শরীরটা ভালো থাকতো। না না, এইভাবে ব্যক্তিগত আক্রমণ করেন না। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আপনি বলেন। আচ্ছা, আমি থাকা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা, আপনারা আপনাদেরকে নিয়ে চিন্তা করেন। আচ্ছা, আমি আমাদেরকে চিন্তা করি। আমি আপনার সময় বলি নাই। না, আমি বলবো আপনি আমাকে জোরে জোরে কথা বলবেন না, আস্তে আস্তে কথা বলবেন না। আমি যখন আপনার যত ধরনের কথা আমি কিন্তু আপনার সময় সহ্য করেছি। আমি একটা টু শব্দ করি, এটা আমি কোনো সময় করি না। আপনার ব্যক্তিগতভাবে কিন্তু আপনি আমার সময় করবেন না। আমি এটা হয় না। আপনি আমার সময় যত আমি কিভাবে কথা বলবো, আমার শরীর ভালো থাকবে, এইগুলো তো ঠিক না। এটা আপনার তো আমি তো আপনার সময় আপনি অনেক কিছু বলেছেন। আপনি বলেন না, এবং আপনি যুক্তি না, দিয়ে আমি আপনার কথায় তো ইন্টারফেয়ার করি না, আপনি ইন্টারফেয়ার করতেছেন। আমি বলছি আমাকে নিয়ে আপনার চিন্তা করতে। না না, আমি আপনাকে নিয়ে যখন চিন্তা করব না, এই কথাটাও আপনি আপনার সময় বলবেন। আচ্ছা, ঠিক আছে, আমি বলবো। কিন্তু আপনি অনুগ্রহ করে আমাকে ব্যক্তিগতভাবে যদি আক্রমণ করেন, আমাকে উনি অনেক কিছু বললেন যে আমরা এই দেশে জার্নালিজম হয়েছে, বাকশালিজম হয় না, ইন্ডিয়ালিজম হয় না, আমিলিজম হয় না। আচ্ছা, এই দেশের গণমাধ্যমের গলা টিপে হত্যা করেছে তো শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান হত্যা করে নাই, উনি 4টা ওনার আওয়ামীলিজম যারা করবে তাদেরকে রেখে বাকি সবগুলোকে উনি নিষিদ্ধ করে দিয়েছেন। বাংলাদেশে গণমাধ্যমের এর থেকেও ক্ষতি কি আর কেউ করেছে? করে নাই তো। তারপরে উনি বললেন যে এখানে
মাজার ভাঙার কথা বললো, মাজার ভাঙার সময় এনসিপি কিছু বলে নাই। আমরা স্পষ্ট করে বলি এনসিপি একমাত্র দল মাজার ভাঙার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বরং বাংলাদেশে যারা মাজার ভাঙে আমরা তাদেরকে সন্দেহ করি। এখানে শুধু ইসলামিস্টরা মাজার ভাঙে আমরা এটা মনে করি না, কারণ এখানে বাংলাদেশে যারা উগ্রবাদ, এখানে বিভিন্ন বামপন্থায় উগ্রবাদ আছে, ডানপন্থায় আছে, জাতীয়তাবাদ উগ্রবাদ আছে। আপনি বাংলাদেশে যে এই মাজার ভাঙা হলো, এখন এখানে দায় করতে সুবিধা কি জানেন? এখানে যদি কোনোভাবে যদি এখানে এখানে পুরো ডেমোগ্রাফিতে মুসলিম বেশি, এখানে যদি কোনোভাবে দায় করা যায় মুসলমানদেরকে, এই সুযোগটা দেখেন। কিছুদিন আগে ইরানে একটা সরকার বিরোধী আন্দোলন হয়েছে, ওই জায়গার বামপন্থীরা ইরানের সমস্ত সুফি সাধকের মাজারে আগুন দিয়েছে, ইমাম রেজাইয়ের মাজারে বামের আগুন দিয়েছে। তো আপনি যদি শুধু মনে করেন যে মাজার শুধু মানে ডানপন্থীরা ভাঙে আগুন দেয়, এটা ভুল, এটা প্রমাণিত। ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে বামেরা ইরানের সমস্ত মাজারে আগুন দিয়েছে, ইমাম রেজাইয়ের মাজারে আগুন দিয়েছে। তো আমরা তো সবগুলো নিন্দা করি। বাংলাদেশে যারা মানে মাজার ভাঙছে তাদেরও নিন্দা করি, ইরানের যে বামপন্থীরা মাজার ভাঙছে তাদেরও নিন্দা করি, এখন যে গ্রুপের হোক আমরা সকল নিন্দা করি। এনসিপি করেছে এটা। তারপরে বললো কি আওয়ামী লীগের কোনো মানে ভালো গুণ আমরা বলি না। দেখেন আওয়ামী লীগ মানে পায়খানার আসলে গুণ কিসের, এটা পুরোটাই তো নষ্ট। আওয়ামী লীগ হচ্ছে মূলত হচ্ছে ভারতের যে আরএসএস। আচ্ছা, এখন তো আমাকে থামাইতে হচ্ছে। আমি কোথায় বললাম আওয়ামী লীগের কোনো ভালো গুণ আমি বলেন না? না, আপনি- আমি বললাম প্রত্যেকটা হত্যা অপরাধ সব হত্যা নিয়ে কথা বললাম। না আমি বলছি, আমি কোন কোন কাজটা বলছি যে আওয়ামী লীগ আমি ভালো নোট নিচ্ছি, করেছে? আপনি বলছেন এই যে ভাই আপনি কিন্তু কথার মাঝে কথা বলেন না কি এটা তাহলে আন্তাজি বললাম শোনেন না, না, আমি ভাই, আমি আপনি তো আমি আছেন এখানে। এটা আমি কি তাহলে কথা? হচ্ছে জয়নুল ভাই জয়নুল ভাই কাজ বলেন। হবে আপনারা নিয়ে একা শুরু করেন। না না আপনি বলেন না। না, আচ্ছা বলেন, না বলেন, না না আওয়ামী এখন লীগের কোন এখন দেখেন কাজটাকে উনি আমি যদি ভালো কাজ উনি যদি বলেছি? বাক স্বাধীনতা বিশ্বাস না করে, না ভাই, ওনার আপনি আমাকে একটু ওনার বলেন। পুরো বাক স্বাধীনতা আমি আমার দিলাম, এটা জানার একটা দরকার। টু শব্দ করলাম না। এই শিশির ভাই, না, আপনি না। বলেন তো আমি আওয়ামী লীগের কোন কাজটাকে বলেছি ভালো? একটি কাজ না, বলেন। আমি আপনার আমি দেখেন মুক্তিযুদ্ধ করা ছাড়া আওয়ামী লীগ কোন কাজটা ভালো করেছে? না আমি আওয়ামী লীগের আমি কথায় এটা আসছিলাম। দেখেন আপনি সেন্টেন্স তো শেষ করতে দিচ্ছেন না, আপনি একটু ধৈর্য ধরেন না। হ্যাঁ, বলেন বললেন তো, না। আপনার ধৈর্য তো একটা বড় আওয়ামী গুণ। লীগ, জি জি। দেখেন আওয়ামী লীগ হচ্ছে ভারতের আরএসএস এর একটা কিন্তু ওইটা বললে সংগঠন। ওই উত্তরটা দেন, আওয়ামী লীগের কোন কাজটাকে আমি বলেছি ভালো কাজ? আমার সময়তে আপনি নিয়ে নেন। না আপনি কিন্তু বলছেন আমাকে বলেন আপনি কোন আপনি কাজটাকে, আপনি কোন বলেছেন কাজটাকে? আওয়ামী লীগের কোনো ভালো কাজ আমরা বলি না না। না, আওয়ামী লীগের কোন না, ভালো এটা না, বলেছেন। বলিও না। তাহলে উনি আওয়ামী লীগের কোনো ভালো কাজ নাই, কিন্তু না, আপনি যখন লাইভ পদ্মা হয়েছে, সেতু আমি দিয়ে আপনার আসবেন, ক্লিপটা ওটাও দিব। বিএনপির কাজ। না, আপনি যে রাস্তাঘাটগুলোতে চলবেন সেগুলোও বিএনপির কাজ। না আচ্ছা, আমি আমরা আমি শুনে আপনার আসি তাহলে। এনসিপির কাজ। দেখেন এটা যদি আপনার কৌশল হয়ে থাকে তা আমার কথা হ্যাঁ, বলতে দিবেন সেই না, আর কি। তাইলে কিন্তু না না, কথা কি আপনি বলবেন? আপনি বলুন। না, আপনি তো এইভাবে কথা বলতে বলেন, দিচ্ছেন না। সেটাই। আপনি আপনার সময় পুরো সময়টা আমি আমার সময় আপনাকে দিয়ে দিলাম। না, সময় দিয়ে আপনি বলেন যে আওয়ামী লীগের কোন কাজটাকে আপনি আমি একটু ভালো কাজ ধৈর্য বলেছি। বলা ধরলে- উচিত ছিল। আপনি একটু ধৈর্য আপনি ধরলে- ধরে আমার প্রশ্নটা শোনেন। এইভাবে তো হয় না, আপনি এইটুকু কথা বলবেন এইটুকু। যেহেতু আমরা আলোচনা করতে আসছি, মত বিনিময় করতে আসছি, আপনি আমাকে ভুলভাবে উদ্ধৃত করছেন, এটা ঠিক হচ্ছে না। আপনি আমার সময় নিয়ে নেন, আপনি আমার সময় নিয়ে উত্তর দেন যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ারকেই আমি এখানে হাইলাইট করেছি। এছাড়া আর কোন প্রসঙ্গে আমি আওয়ামী লীগকে কৃতিত্ব দিয়েছি? আর একটি প্রসঙ্গ আমি বলেছি আওয়ামী লীগ 3 বার একা একা নির্বাচন করেছে, আওয়ামী লীগ স্বৈরাচার করেছে, আওয়ামী লীগ জঙ্গি হত্যা করেছে, আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, আমিই তো বললাম। কিন্তু আপনারা মুক্ত চিন্তার যারা হত্যা করেছে একটি বার বলেন না। আপনারা এই যে দীপুচন্দ্র দাসের কথা বলেন না, আপনারা অভিজিৎ সেনের কথা বলেন না। এটার উত্তর দেন জি। দেখেন প্লিজ, এটার উত্তর দেন। আমি এর আগে বললাম তো হুমায়ুন আজাদের যে বিচার বৈধুর হত্যাকাণ্ড এটা আমরা নিন্দা করি। আমরা নিন্দা মনে- করবেন কেন? হ্যাঁ, আপনারা বলবেন যে এখন- এটার এখন বিরুদ্ধে কি আমি করা উনি- হয়েছে। উনি কি বলতে চাচ্ছে আমি এই জিনিসটা বুঝি না। উনি তো সহরে দিয়ে কথা বলতেছে। এখন উনি যদি কথা না শুনে শুধু বলতে থাকে তাহলে তো আপনি ওনার তো আমার কথার উত্তর প্রশ্নের তো পাবে উত্তর না। দিচ্ছেন না। আপনি না, না, দীপুচন্দ্র আপনি- দাস নিয়ে আপনারা শুনেন, কথা আপনি- বলেছেন, না, শুনেন। আপনারা একটা মিছিল করেছেন, আপনারা অভিজিৎ থেকে নিয়ে একটা মিছিল করেছেন। আপনারা বামপন্থীরা বাংলাদেশের হেফাজতের হত্যাকাণ্ড গণহত্যা নিয়ে একটা মিছিল করেন, আমরা একটু দেখি। হেফাজতে গণহত্যা হয় নাই, হ্যাঁ। সেটা বিবিসির সাংবাদিক না। বলেছে, একটি মানুষও মারা যায় না। আমি 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 হেফাজতের আন্দোলনে ছিলাম। আমরাও ছিলাম, আমরা ছিলাম। আপনি আমরা কি দেখেছি। হেফাজতের আন্দোলনে সংগতি জানাতে গেছিলেন? সংগতি কি করে জানায়? তাহলে কি জন্য গেছিলেন? আমরা আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বামপন্থীরা হেফাজতের প্রোগ্রামে সরাসরি গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের বামপন্থীরা তাদের হেফাজতের ঠিকানা দিন। প্রোগ্রামে হামলা করেছে। তাদের ঠিকানা দিন। আওয়ামী লীগ হামলা করেছে। তাদের ঠিকানা দিন। এবং এই হত্যাকাণ্ডের সাথে এটা মিথ্যাচার। প্রশাসন, আওয়ামী লীগ, বামেরা জড়িত। এটা এবং মিথ্যাচার। বামেরা বলেছে বাসার লাঠি তৈরি করো, হেফাজত নিধন করো। এটা মিথ্যাচার। এই বামেরা বলেছে, আওয়ামী লীগ বলেছে, প্রশাসন এই হত্যাকাণ্ড করেছে। বাংলাদেশে 28 অক্টোবর কারা মেরেছে আমরা দেখি না? বামপন্থী ছাত্র সংগঠনে তারা এগুলো কিভাবে মিথ্যাচার, লাশের উপরে মিথ্যাচার। নৃত্য করেছে। মিথ্যাচার। বাপ্পা দীপ্ত বসু নামও বলে দিলাম, সে লাশের উপর নৃত্য করেছে 28 অক্টোবরে। তো এগুলো নিয়ে তো আপনার কথা বলেন এগুলো না। মিথ্যাচার।
যে কোনো আপনাদের সংগঠন, আপনাদের সাবেক কলিগ বাপ্পাদীপ্ত বসু ছাত্র ইউনিয়ন নেতা, বলে তো দিলাম। যে কোনো আমি বললাম তো যে কোনো হত্যা, আরো বলে দিলাম আপনাদের বামপন্থী নেতারা ঐতিহাসিকভাবে সকল হত্যাকাণ্ড ঘটাই ও মিথ্যাচার বলে। আপনারা ঢাকা ইউনিভার্সিটির রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুল মালেককে হত্যা করেছেন, ঢাকা ইউনিভার্সিটিকে প্রথম আপনারা রক্তাক্ত করেছেন, কলঙ্কিত করেছেন, এবং আপনারা বামপন্থীরা এই হত্যাকাণ্ডের আপনাদের এখনো বিচার হয় নাই। সুতরাং আপনারা মনে করছেন আপনারা বাপ্পাদীপ্ত বসুর যখন হত্যাকাণ্ড করবে সেটা নিয়ে যখন আপনারা কথা বলবেন ভাই না, সাংবাদিক হিসেবে কথা বলতেছি, আপনি আমার বামপন্থীদের সাথে মিলিয়ে হত্যাকারী না না বানাচ্ছেন। আপনি তো বামপন্থীদের উগ্রবাদকে আপনি এখানে সমর্থন দিচ্ছেন। কোথায় উগ্রবাদ দিবা এটা? হ্যাঁ, কোথায়? বামেরা আমি হেফাজত বলছি হত্যাকাণ্ড যে কোনো সাথে জড়িত। উগ্রবাদ, যে কোনো- বাংলাদেশের বামপন্থীরা আওয়ামী লীগের সাথে একত্রতা পোষণ করে একসাথে হেফাজতগণ হত্যা করেছে। তাহলে তো নির্বাচনে যেত 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কে বলছে? সিপিবি নির্বাচনে গেছে। ওটা দিয়ে ওটা আপনি ইয়ে করবেন না, বামেরা আপনি কি সরাসরি করবো? দলীয় স্ট্যান্ড নিয়েছে। আপনারা বিএনপি, আপনারা জামাত এবং এনসিপি জোট বাঁধবেন, আপনারা সাম্প্রদায়িক শক্তির সাথে জোট বেঁধে বলবেন আমরা সাম্প্রদায়িক না, আর সিপিবি আওয়ামী লীগের সাথে যাবে না, তারপরে আওয়ামী লীগের সঙ্গী। আপনি সফল হয়েছেন, আপনি চাইছিলেন যে আমার কথা বলতে না দেওয়ার জন্য। আপনি বলেন না, না, আপনি আপনি তো কথা সফল বলবেন, হচ্ছেন, আপনি বলেন, তো সমস্যা যুক্তি নেই। দিতে হবে। আপনারা আমি আওয়ামী লীগের এগুলো ব্যাপারে বলতে পাতারি চাইছিলাম, কথা দেখেন, বললে তো হবে না। দেখেন ওনারা শুনে আসি তাহলে। আওয়ামী লীগের ব্যাপারে বলে যে আওয়ামী লীগ আমরা আর মামুরা নির্বাচন করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করি। উনি আওয়ামী লীগের পক্ষে একটাও বলেন নাই, এটা তো বলেছেন উনি, নাকি এটাও বলেন নাই? অবশ্যই বলেছি, এটা আমি তারপর বলেছি। হলো তো আওয়ামী লীগের মানে হেফাজতে যে হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে ওইটাকে উনি আওয়ামী লীগের ভালো কাজ মনে করে না খারাপ কাজ মনে করে? যদি এটা উনি খারাপ কাজ মনে করে তাহলে ওনার বলেন যে হত্যাই হয় নাই, হত্যাকাণ্ড করলো কোথায়? দ্বিতীয়ত হচ্ছে কোথাকার কোন বিবিসির কোন সাংবাদিক সে বলেছে হত্যাকাণ্ড হয় নাই, আমরা তার বিশ্বাস করতে হবে? আমরা তো দেখেছি লাশ, তো আমরা গুনছি, লাশ আমরা গুনেছি। ওই ও, বিবিসির আপনারা সাংবাদিক মেরে- লাশ গোনা নাই। আপনারা মেরে গুনেছেন। 5 মের পরের দিনও আপনার 31 জন মানুষকে হত্যা করেছে চিটাগং এবং নারায়ণগঞ্জে, অন ক্যামেরায় হত্যা করেছে, মিডিয়া লাইভ পর্যন্ত করেছে, কখনো হত্যাকাণ্ডই হয়নি। আপনারা যদি মিথ্যা বলেন, গণমাধ্যম তো আপনাদের- তখন ছাপায় নাই, পত্রিকা হয় নাই, আপনারা পত্রিকা বের হয় নাই। হ্যাঁ পত্রিকায় তো পত্রিকাতে 31 জনের নাম আমরা আছে। ছিলাম, আমরা এই জায়গায় নিপীড়িত। পত্রিকায় আমরা 31 জনের নাম আছে। হেফাজতের হত্যাকাণ্ডের যেখানে যে সংঘটিত হয়েছে আমরা ওই জায়গায় স্পটে উপস্থিত ছিলাম। ওই যে আমরা যেটা নিপীড়িত। বললাম না, যে আর কোনো আপনারা কিছু উপস্থিত নিজের ছিলেন, মতো করে বলা, আপনারা উপস্থিত ছিলেন যে আওয়ামী লীগ কোনো এবং কিছু বামপন্থীদের নিজের সাথে। মতো। উনি খুব আস্তে আস্তে আপনারা কথা এই বলছেন, হত্যাকাণ্ডের সাথে মৃদুস্বরে কথা জড়িত। বলছেন, মৃদুস্বরে আপনারা কথা এই বলছেন হত্যাকাণ্ডের সাথে তিনি। জড়িত, এই জন্য আপনারা উনি উপস্থিত ছিলেন। মৃদুস্বরে কথা বলছেন এখন। এখন দেখেন। আওয়ামী লীগ কি, আওয়ামী লীগের ব্যাপারে আমরা আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করলাম? মাহবুব ভাই অনেক অভিযোগ, অনেক মানে মনোবেদনা, মনান্তর। দেখেন আপনারা করেন নাই, আপনারা করেন নাই। অন্তর্বর্তীকালীন সরকার এই সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় বসিয়ে রাখবার জন্য এই কাজ করেছে। আপনি আমাকে মিসকোট করেন না। টেকনিক আপনি সবার কথা মাঝখানে কথা বলে কথা বলতে দিচ্ছেন আপনি না। একদম সবার হয়ে কথা বলেন না, এই আপনি চালাকি আপনার কথা করেন। বলেন, আপনি সবাই আপনি শুতে- আমার কথা বলেন, না, সবাই আপনি শুতে নিজের আপনি কথা কাজটা বলেন। করেন আপনি না। বলতেছেন আমি জোরে কথা বলি বলে দুজনে কথা বললে আমরা আসলে বুঝবো না নিজেই কিছু। না, এটা শেষ দেখেন, করি ভাই। আজিজ ভাই তো হচ্ছে নিয়মিত চালাকিটাই করে, সবাই শুতে গিয়ে উনি মাঝখানে আমি কথা বলেন। নিয়মিত চালাকি করি, জোরে কথা বলি। হ্যাঁ, একটু পরে এখন- বলবে কি মাহবুব না, ভাইয়ের জন্য আওয়ামী লীগের- চলেন আজকে রাতের আওয়ামী বেলা লীগের নাকি একসাথে আমরা খাই। নিষিদ্ধ করছি। খেয়ে আসেন নাই। দেখেন, কি আওয়ামী লীগ- চিন্তা ভাবনা না, না, তাদের। আওয়ামী লীগের নাকি আমরা নিষিদ্ধ করছি 1975 সালে আওয়ামী লীগের তো নিষিদ্ধ করেছে শেখ মুজিব। নিষিদ্ধ করে সে আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল করলো, তা আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করলাম কই? দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ 3 আগস্ট 4 আগস্ট এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের মাঠে পরাজয় বরণ করে তার সমস্ত শক্তি নিয়ে এসে সে পরাজয় বরণ করে সেই দেশ থেকে বিনা টিকিটে পালিয়ে গিয়েছে। আমরা কি তারা টিকিট কেটে পালাইতে গেছি নাকি আমরা তারা বলছি যে তুমি বিনা টিকিটে যাও? জি। এখন বলা হয় আমরা নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করছি। তো আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করা লাগবে না, আপনারা আসেন না, আওয়ামী লীগ নিয়ে আসেন। আরে বাবা তোরা আয়, আওয়ামী লীগ তোরা কই আসছিস? আয়, তোরা তো এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসছো। হলো বোধহয় নাকি আরো বলতেই থাকি। না, শেষ এখন হওয়ার দেখেন, সময়ও নেই। না না আমাকে আওয়ামী বলতে লীগ- দিতে হবে। আওয়ামী লীগ- আপনাকে আওয়ামী লীগ বলতে কেমন হবে। হচ্ছে? না, 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 ওরা তো না, দিয়েছে, না, মানে না, না, ভাই, এইভাবে বললে তো হবে না। আমি উনি সাথে শেষ যেটা করে দিই। বলছেন এটা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে। এই কয়েকজন জি। ছোটখাটো না, না। ছেলে পেলে এসে বলবে আওয়ামী লীগের মতো একটা দলকে এটা নিষিদ্ধ করবে, এটা মামার বাড়ির আবদার নাকি? অন্তর্বর্তীকালীন এই প্রশ্ন শেখ সরকার মুজিবেরই করেন। তারা চেষ্টা শেখ মুজিব করেছে, কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হ্যাঁ, করছে? তারা চেষ্টা করেছে যে এইভাবে একটা আওয়ামী লীগ হচ্ছে ভারতের RSS এর একটি শাখা। ওদেরকে এবং খালি করে আপনি দেখেন পাকিস্তানের শাখা
জামাতের সাথে বসে তারা নিজেরা বাংলাদেশের নামটাই বদলায় ফেলবে, আমি পুরোপুরি- বাংলাস্তান। জি জি এইটাই বাকি আমরা আছে, মনে হয় শেষের দিকে যাব। এটাই বাকি আছে। শেষের দিকে যাওয়ার আগে একটু পশ্চিমবঙ্গের দিকে হ্যাঁ, যান। এটা পশ্চিমবঙ্গে যাবার একটু আগে পশ্চিমবঙ্গে যান। একটু করাচি লাহোরের দেখেন, দিকে যান। তাদের মুখে আওয়ামী আপনি লীগের পাকিস্তান শব্দটি একবারও শুনবেন না। ভারত যতবার শুনবেন, আওয়ামী লীগ যতবার শুনবেন, পাকিস্তান পেয়ারে ওনারা নিয়ে- পাকিস্তান ওনারা নিয়ে এই একটা মুখে podcast শুনি না। পাকিস্তান ওনারা নিয়ে পেয়ারে আচ্ছা, আমার পাকিস্তান মনে হয় এই শেষ। মুখে শুনি না। ঠিক আছে মাহবুব ভাই, ইয়ার আমাদের বলেন, আমাদের এখন সময় নেই, পাকিস্তান শেষ। বলতে হবে, শেষ, আর শেষ। কোনো কথা বলা দেখেন, যাবে না, শেষ দেওয়া যাবে না। আওয়ামী লীগ শেষ গত বলুন। পেয়ারে 17 পাকিস্তান 17 বছর যেদিন পূরণ সাথী- করেছে দেশের আচ্ছা। ধর্মপ্রাণ মুসলমানকে ওই যে এবং এই দেশের বাংলাদেশের জনগণকে, সাথী ওদের ঠিক গানটা একইভাবে দেখেন বিজেপি পাকশার জমিন কলকাতা নিপীড়ন সাতবার। করতেছে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এখানে এবং celebrate পাকিস্তান করতেছে। এবং জামাত ইসলামী এবং অসংখ্য NCP, ধন্যবাদ। দুইজনকে অসংখ্য- পাকশার জমিন মাহবাজ সাতবার। ভাই, সাংবাদিক কলামিস্ট, আপনাকে এটা অসংখ্য হলো ধন্যবাদ। জাতীয় সঙ্গীত। জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য।